নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। সকাল সকাল সবজি কাটতে চলে এলাম। আজ আমি কি কি রান্না করি ওটাই আপনাদের দেখাবো। কেটে নিলাম পুঁই শাকগুলোকে, পাতাগুলোকে আলাদা করে রেখেছি। এখানে আলু আর পটল আছে, আর ডাল রান্না করব। তো সবজি কাটা হয়ে গেছে, তখনই দেখছি দাদা মাছ নিয়ে এসে ডাকছে। এবার মাছ কাটতে যেতে হবে। তো মাছ কাটতে চলে এলাম। এগুলো নদীর মাছ। অনেক দিন পরে এই মাছগুলো দাদা পেয়েছে, এতটুকু পেয়েছে। বেশি পেলে হয়তো বেশি আনতো, ও এত কম মাছ কখনো আনে না। তো বেশি পায়নি বলে এতটুকু নিয়ে এসছে। এবার মাছগুলোকে কেটে ধুয়ে নিব। মাছ কাটার পর কিছুক্ষণ ধুয়ে তারপর আবার নুন মাখিয়ে ধুয়ে নিলে মাছটা অনেক সময় শক্ত থাকবে, নষ্ট হবে না। তার জন্য নুন নিয়ে এসেছি সাথে, দেখাবো। তো এবার মাছগুলোকে কেটে নিই। আমার বটিটার না একদম ধার চলে গেছে। তো এই দেখুন নুন, এটা আমাকে মা শিখিয়েছে। এভাবেই আমি মাছ কাটি, এভাবেই মাছ ধুই। তো মাছ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার মাছটা মাছের জায়গাতে রেখে তারপর স্নান করে নেব। স্নান করে নিরামিষ রান্নাগুলো করব। তো বাবা মা নিরামিষ খায়, তো তার জন্য। তো স্নান করে রান্না করতে চলে এলাম। তো এবার প্রথমে পুঁই শাকটাকে রান্না করে নেব। পুঁই শাকে সয়াবিন দেব, তার জন্য সয়াবিনগুলোকে ভাপিয়ে নিচ্ছি। অনেককে দেখি সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন, তারপর ভেজে তরকারিতে দিয়ে দেন। ওভাবে সয়াবিনটা ঠিকভাবে নরম হয় না। একটু ভাপিয়ে এইভাবে গরম জলে ভাপিয়ে নিলে দেখবেন সয়াবিনটা অনেক নরম হয়। তারপর ভেজে, হালকা করে ভেজে তরকারিতে দেবেন, দেখবেন স্বাদটাই অন্যরকম লাগবে। দেখুন আমি ভেজে নিচ্ছি। বোন পাঁপড় ভেজে কড়াইটাকে একদম লাল করে রেখেছে, বাজে দেখাচ্ছে। ভেজে নিতে আর সময় পাইনি। তো সয়াবিনগুলোকে হালকা করে ভাজতে হবে, আমিও হালকা করে ভাজবো। তো নুন দিয়েছি, হলুদটা পরে দিলাম, আগে দেবার মনে ছিল না। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। আর সর্ষে বেটে সেঁকে রেখে দিয়েছি। সর্ষেগুলোকে সেঁকে দিলে যাদের পেটের সমস্যা আছে তারা খেলেও ক্ষতি হবে না, আর দেখতেও তরকারিটা খুব সুন্দর হবে। আর না ছেঁকে দিলে সর্ষের যে খোসাগুলো আছে সেগুলো অসুবিধে হয়, দেখতেও খারাপ হয়। তারপর তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। এটাকে, এই তরকারিটাতে জিরেও ফোড়ন দিতে পারেন, শুকনো লঙ্কাও দিলে ভালো হয়, কিন্তু শুকনো লঙ্কা খুঁজে পেলাম না, আমি কালো জিরে দিয়ে নিলাম। তারপর আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তারপর পুঁই ডাঁটাগুলোকে দেবো। আজকে যে আমি রান্নাটা করব, পুঁই শাকের পাতাগুলো ঘ্যাট হবে না। অনেককে দেখি পুঁই শাকের পাতাগুলো একদম ঘ্যাট করে রান্না করে, কিন্তু আজকে যে আমি রান্না করব সেরকম হবে না। পাতাগুলো প্রয়োজন মতো সিদ্ধও হবে, আবার গোটা গোটাও থাকবে। পাতাগুলোকে, গোটা পাতাটাকে একবার ছিঁড়ে দিলে হয়ে যায়, বেশি ছোট ছোট করতে হয় না। তো আমি আলু ভাজার পর পুঁই ডাঁটা দিয়ে দিলাম। পুঁই ডাঁটাগুলো করে হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজতে হবে না। ভাজ ভাজ ভেজে তারপর একটু জিরা বাটা দিব। এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগে না। জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, হালকা করে কষিয়ে নেব। তারপর পাতাগুলোকে দেব। তো এবার কষিয়ে নিচ্ছি, তারপর পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো দিয়ে নাড়তে হবে, মশলার সাথে মেশাতে হবে। তারপর দেখবেন কত জল উঠে যায়, পাতা থেকে জল বেরোবে। তো পাতার থেকে জল বেরোলে আরেকটা কিছু করতে হবে, দেখাচ্ছি, দেখতে থাকুন। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি, নুন হলুদ মশলা যাতে মিশে যায় তার জন্য। এখন পাতাগুলো থেকে যখন জল বেরিয়ে পড়বে, এভাবে পাতাগুলোকে সাইড করতে হবে, তাহলে মাঝখানে জলটা যে বেরোবে সেই জলগুলি মাঝখানে জমা হয়ে তাড়াতাড়ি শুকাবে। আর না হলে পাতার সাথে লেগে থাকলে, জলগুলো ডুবে থাকলে পাতাগুলো, তখন পাতাগুলো বেশি গলে যাবে। তারপর চেকে রাখা সর্ষেগুলো দিয়ে দিলাম। দেখুন চেকে রেখেছিলাম বলে সর্ষেগুলোকে কত সুন্দর লাগছে, আর না হলে খোসাগুলো খসখসে দেখাতো, খেতেও খসখসে লাগতো। তারপর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সাদা সাদা দেখাচ্ছে, একটু পরে হলদে হয়ে যাবে, এই দেখুন।
তারপর একটু চিনি দিয়ে দিলাম। সর্ষের তরকারিতে একটু চিনি দিলে ভালো হয়। ওই সর্ষের তিতো ভাবটা থাকবে না। যদিও সর্ষে তিতে থাকে, তিতো ভাবটা থাকবে না, হালকা একটু চিনি দিতে হয়। ওটাই দিয়ে দিলাম। তারপর একটু আরেকটু সময় সিদ্ধ করতে হবে, তারপর হয়ে যাবে। তো সেটাই করে নিচ্ছি। দেখুন নামিয়ে নিলাম। আর খুব তাড়াতাড়ি করছি, কারণ অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিওটি, তার জন্য। তো দেখুন কেমন হয়েছে জানাবেন। তো পাতাগুলো সিদ্ধও হয়েছে, আবার গলেও যায়নি, ঘ্যাট হয়ে যায়নি, আবার যে কাঁচা আছে সেটিও না। আর সয়াবিনগুলো যা নরম হয়েছে, যে খেলে বুঝতে পারতেন। তো আর যারা পুঁই শাক পছন্দ করেন তাদের যেটা ভালো লাগবে সেটা আর বলার নেই। তারপর মশলা বেটে নেব। তো মশলা বেটে নেওয়া হয়ে গেল। তো 2 তরকারির জন্য মশলা বেটেছি, মাছের জন্য আর পটল তরকারির জন্য একবারে বেটে নিয়েছি। খুব বেশি মশলা দেব না আজকে, নদীর মাছ তো। তারপর পটল তরকারি বসিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব জল দিয়ে। এবার কষানো হচ্ছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কম মশলায় রান্না করছি তো, যার ঝাল লাগবে সে খাবে কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন হয়ে এসছে। এবার এলাচি দেবো আর ঘি দেবো, ঘি নামিয়ে নিব তারপর। তো বাবা মা আমাদের নিরামিষ খাওয়ার জন্য আমার দুদিকে রান্না করতে হয়, একবার মাছের দিকে একবার নিরামিষের দিকে। নিরামিষ রান্না করে তারপর মাছের দিকে যাব। তো হয়ে গেছে দেখুন। গায়ে গায়ে ঝোল রেখেছি, খুব একটা বেশি ঝোল রাখিনি, কারণ বাবা আর মা খাবে তো, আর আমরা একটু একটু খাবো, তার জন্য। তারপর চলে এলাম মাছের দিকে রান্না করতে। এবার মাছটা রান্না করে নেব। লঙ্কা বেটেছি, যা হাত জ্বালা করছে। তো নুন হলুদ মাখিয়ে নেব মাছকে, মাখানো হচ্ছে। তারপর এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, নদীর মাছ তো তাই। আর আমাদের এখানে খুব একটা বড় নদী নেই, নদীর মাছ আমরা বেশি খেতে পাই না। আমার দাদা শহরে গিয়ে মাছ নিয়ে আসে ভালো ভালো, এখানকার মাছ খুব কমই খাওয়া হয় আমাদের, ভালো লাগে না পুকুরের মাছ। তারপর মাছ ভাজা হয়ে গেছে। তারপর আলুগুলোকে ভেজে নেব। এই রান্নাটা ডাঁটা আলু বেগুন সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু আমার দাদা সবজি দিয়ে মাছ খেতে ভালোবাসে না। আলু না হলে টমেটো, এই 2টো জিনিসই খায়। আর আমার ভাই খুব সবজি খায়। ভাই থাকলে হয়তো এই মাছটাকে ভাজতামও না, ও কাঁচা মাছের তরকারি খায়, ভাজা মাছ খেতে ভালোবাসে না। ভাই আসলে আমি কাঁচা মাছের তরকারি রান্নাও দেখাবো, কোনো মশলা দেবো না, শুধু কাঁচা মাছের ঝোল, শুধু মাছ দিয়ে। কিন্তু ভাই নেই বলে। আর আমার দাদা রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসে, অনেক মশলা, যেরকম মাংস মাংস টাইপের তরকারি খেতে ভালোবাসে। ওগুলো রান্না করতে গেলে তো বোয়াল মাছ লাগবে, বাইম মাছ লাগবে, সব মাছ দিয়ে তো সব রান্না ভালো হয় না। তাই মশলাটাকে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। কবে বড় হয়ে গেলাম জানি যে বুঝতেই পারলাম না। কবে বই খাতা কলম ছেড়ে হাতে খুন্তি উঠে গেলো সেটাও বুঝতে পারলাম না। ছোটবেলা ভাবতাম কবে বড় হব, এখন বড় হয়ে বুঝতে পারছি কত দায়িত্ব মাথার উপর, না ছাড়তে পারি না ধরতে পারি, এরকম। যাই হোক, কাজ করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার ঝোল দিয়ে দেব। অনেকটা বেলা হয়ে গেছে, খাবারও সময় পাইনি আজকে। রান্নাটা হয়ে গেলে দাদাকে ভাত বেড়ে দেবো, তারপর আমি খাবো। খেতে গেলে আবার দেরি হয়ে যাবে যে, তার জন্য। আমার ভাইয়ের খাওয়া আমার খাওয়া একরকম, আর আমার দাদার খাবারের রুচি আলাদা রকম। কটা কাঁচা লঙ্কাও দেব। ঝোলটা হালকা পাতলা করেছি, এই মাছ দিয়ে বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে না, তাই। দাদার মাছ দিয়ে কেমন লাগে জানি না, ও পাতলা ঝোল একদম পছন্দ করে না। পুরো হয়েই এসছে।
আমার মা যদি রান্না করতে পারতো তাহলে আমার দুদিকে রান্না করতে হতো না। মা পারে না বলে আমার দুদিকে করতে হয়। তারপরে এখন ঝোলটা আরেকটু সময় ফুটিয়ে নেব। এবার নামিয়ে নিব, হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। ভাবছি গামলাতে ঢেলে রাখবো না কড়াইতে রাখবো, যা বিড়ালের উৎপাত। তারপর এবার গামলাতেই ঢেলে নেব ঝোলটাকে। কড়াই থেকে খেতে হয় না, মা বলেছে। দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। আলুগুলো কষানো না ভালো হলে ভালো মতো সিদ্ধ হয় না। জলে সিদ্ধ হলে আলুটা খেতে সেরকম একটা স্বাদ আসে না। আলু ভালো করে ভেজে ভালো করে কষিয়ে নিলে যে স্বাদটা আসবে। তো বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি, আমার দাদা ঝোলের কাঁচা লঙ্কা খেতে অনেক ভালোবাসে। তো নামিয়ে নিয়েছি। এটাতে এলাচিও দিতে হবে না, ঘিও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। একদম হালকা ঝোল। আর এরকম ঝোল গরমে খেলে কোনো অসুবিধে হয় না। আর বেশি মশলা তো আর সব সময় ভালো লাগে না। তারপর দাদাকে ভাত বেড়ে দিলাম। পুঁই শাকটা দিতে ভুলে গেছিলাম। তার মানে মাছ